স্বাগত নিউজ 24 চট্টগ্রামের প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এবারে বিস্তারিত। 13তম জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের 60 দিন আগে আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে তফসিল। ভোট গ্রহণ আগামী ফেব্রুয়ারিতে। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। এ সময় তিনি জানান, সেপ্টেম্বরেই শেষ হবে নতুন দলের নিবন্ধন। একই মাসের মাঝামাঝিতে 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। আর আগামী মাসের শেষেই রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। চব্বিশটা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে নৈতিক সমর্থন দিলেও এই কর্মসূচিতে নেই কুয়েট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে রুয়েট শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে রাবির প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আধা ঘন্টা তারা। এ সময় তারা জানান, 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একই কর্মসূচি পালন করেছেন চুয়েটের শিক্ষার্থীরাও। তবে জনদুর্ভোগ এড়াতে সড়ক অবরোধ না করার সিদ্ধান্ত নেন তারা। এদিকে কুয়েট দীর্ঘ 5 মাস বন্ধ থাকার কারণে এই মুহূর্তে তারা ক্লাস বর্জনের মতো কর্মসূচি পালন করছেন না। বৃহস্পতিবার অন্যান্য স্বাভাবিক দিবসের মতোই কুয়েটের একাডেমিক কার্যক্রম চালু ছিল। তবে কয়েকটি ডিপার্টমেন্টের সিটি পরীক্ষা বন্ধ ছিল। দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। তবে নির্বাচনের গঠনতন্ত্র নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানান অভিযোগ। সময় নির্ধারণ নিয়েও রয়েছে প্রশ্ন। রতন দাসের ছবিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তামিমকে সাথে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। 36 বছর পর চাকসু নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে এবার। বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। নির্বাচন হবে 12 অক্টোবর। 1 তারিখ ওপেন হবে, 4 তারিখ পর্যন্ত কোথাও কোনো অসঙ্গতি থাকলে, কারো কোনো আপত্তি থাকলে তার নিজের ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানানো হবে। আপত্তি রিজলভ করার জন্য আমরা 4 থেকে 11 তারিখ পর্যন্ত সময় নিয়েছি। ইসি বলেন, নির্বাচনের মোট খসড়া ভোটার 25,752 জন। আগামী সোমবার এই তালিকা প্রকাশ করা হবে। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। 11 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সেপ্টেম্বরের 11 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, শুক্রবার শনিবার বাদ যাবে। রোববার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন চাকসু অফিস থেকে বা অন্য যেটা আমরা জানাবো সেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। তবে নির্বাচনের গঠনতন্ত্র নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানা অভিযোগ। তারা যে গঠনতন্ত্র প্রণয়ন করেছে, এই গঠনতন্ত্রের অধীনে যদি নির্বাচন হয়, এটা ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত হবে। এই গঠনতন্ত্রের আমূল সংস্কার করে ছাত্রছাত্রীদের সাথে অবশ্যই ভালোভাবে বসে গঠনতন্ত্রের পরিবর্তন করার মাধ্যমে তারা যেন এই তফসিল বাস্তবায়ন করে। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ 14 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর মনোনয়ন জমা নেওয়া শুরু। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ 27 সেপ্টেম্বর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকেই নিলামে বিক্রি করা আমদানিকৃত কাপড় ভর্তি 2টি কন্টেইনারের হদিস পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে 1.5 কোটি টাকা মূল্যের
কাপড় রয়েছে। বন্দরের মতো সংরক্ষিত এলাকা থেকে কন্টেইনার গায়েব হওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। বন্দর কর্তৃপক্ষ বলছেন, বন্দর জেটি থেকে মিসিং হওয়ার কোনো সুযোগই নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে 85 লাখ টাকার প্রায় 27 টন ফেব্রিক্স কিনেন শাহ আমানত ট্রেডিং এর মালিক সেলিম রাজা। নিলামের আগে ইয়ার্ডে কন্টেইনারে পণ্য পরিদর্শন করেন তিনি। এরপর পণ্য ডেলিভারি নিতে সব ধরনের শুল্ক কর ও বন্দরের চার্জ সহ 1,07 লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু 26 ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের সংশ্লিষ্ট ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেইনারটি নেই। এ পর্যন্ত মনে করেন আমরা 3টা পত্র অলরেডি প্রেরণ করেছি, মানে না হলে আমাকে পণ্য দেওয়া হোক, আর নয়তো আমার টাকাটা সম্মতিউক্ত যা আমি জমা প্রদান করেছি এটা আমাকে ফেরত দেওয়া হোক। এই দিকে সম্প্রতি নিলামে বিক্রি করা 42 লাখ টাকার কাপড় সহ আরেকটি কন্টেইনারের হদিস মিলছে না প্রায় 1 মাস ধরে। অ্যাসাইনমেন্ট লেটার দিল যে আগামীকাল আমি পণ্য ডেলিভারি নিব, কিন্তু আসেন। তারপরের দিন ট্রাক, যে কভার ভ্যান, যে মালগুলো নেওয়ার জন্য লেবার সব কিছু নিয়ে আমরা যথাসময়ে 10টায় উপস্থিত। কন্টেইনার এখনো নামে নাই। বন্দর নিউজ হলো যে আপনারা অপেক্ষা করেন, আমরা নামাই দিচ্ছি। এই নামাইতে উদ্যোগতি নামতেছে কন্টেইনার। বন্দরের সংরক্ষিত এলাকা থেকে স্বল্প সময়ের ব্যবধানে 40 ফুটের দুটি কন্টেইনারের ডকুমেন্ট গায়েবের ঘটনায় শঙ্কিত কাস্টমস কর্তৃপক্ষ। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেইনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যেই লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তখন যেহেতু ওনারা বিট করেছেন, ওনারা টাকা জমা দিয়েছেন, আমরা বন্দরের কাছে জানতে চাইবো যে আসলেই পণ্যটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে যেহেতু যিনি বিট করেছেন তাকে আমরা পণ্য বুঝাই দিতে সক্ষম হচ্ছি না, তো আমরা তখন তাকে তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সংরক্ষিত এলাকা থেকে কন্টেইনার গায়েব হওয়ার পর আবারও প্রশ্ন উঠছে বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। চট্টগ্রাম বন্দরের এটি 4 নম্বর জেটি। আরও কয়েকটি জেটি রয়েছে চট্টগ্রাম বন্দরে। সব জেটিতে যেন নিরাপত্তায় ঘেরা। এই নিরাপত্তার মধ্যেও কিভাবে কন্টেইনার গায়েব হচ্ছে তা নিয়ে রয়েছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে খুঁজে দেখছে তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটিতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। ডেঙ্গুর প্রকোপ তো বেড়েছে, জেলার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ জহুর, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে গত কিছুদিন ধরেই কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উপদ্রব বেড়েছে লক্ষণীয়ভাবে, যার কারণে পৌরসভার পক্ষ থেকে দিনরাত কিন্তু মশা নিধনের যে স্প্রে সেটি করছেন এবং স্থানীয়রা বলছেন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে নালা নর্দমাগুলো অপরিষ্কার থাকার কারণে আসলে যে ডেঙ্গু মশার লার্ভা সেটি জন্ম হচ্ছে, যার কারণে মশার উপদ্রবটা বেড়েছে। বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ড্রেনে এবং আশপাশের যারা বাসিন্দা আছে তারাও কিন্তু অতিষ্ঠ মশার কারণে, মশার উপদ্রবের কারণে বিভিন্ন সময় কিন্তু স্থানীয়রা আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছে, এমনটি অভিযোগ তারা জানিয়েছে। দীর্ঘদিন ধরে আসলে পৌরসভার পক্ষ থেকে আসলে নালা নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে মশার যে লার্ভা সেটি জন্ম হচ্ছে এবং মশার উপদ্রব বেড়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আমি আছি এখন রাঙামাটির পৌরসভার 7 নং ওয়ার্ডে। এই এলাকায় এসে আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন নালা নর্দমায় কিন্তু পানি জমে আছে। এখনো বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টিপাতের কারণে আসলে যে
আবর্জনা আছে সেই আবর্জনায় কিন্তু মশা উপদ্রব আমরা দেখতে পেয়েছি এবং স্থানীয়দের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে মশা নিধনের জন্য যে সঠিক উদ্যোগ দরকার সেটি আসলে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি, যার কারণে সচেতনতার অভাবের কারণে রাঙামাটিতে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেড়েছে। গত 2 মাসে আমরা দেখতে পেয়েছি 32 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং রাঙামাটি জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদেরও ভিড় বাড়ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর। মোমো, আপনাকে ধন্যবাদ। বেহাল ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রামের মাঝিরঘাট সড়ক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা চালক ও যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, দুর্ঘটনার শঙ্কা থাকার পরেও মাঝিরঘাট সড়কে যান চলাচল করছে, এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? ধন্যবাদ জহুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে সড়কটি একটু দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি খুব গুরুত্বপূর্ণ একটি চট্টগ্রামের জন্য সড়ক, যেহেতু এই সড়কটি একেবারে নিউ মার্কেট হয়ে সদরঘাট হয়ে বারিক বিল্ডিং হয়ে কিন্তু বন্দরের সাথে যুক্ত হয়েছে। যেহেতু বন্দর এলাকার যে গাড়িগুলো আছে একই সাথে এখানে বিভিন্ন ঘাটগুলো আছে, সেই কর্ণফুলী নদী হয়ে পণ্যগুলো খালাস করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাভার্ড ভ্যান রয়েছে। সেই কাভার্ড ভ্যানে করে কিন্তু পণ্য যায়, বন্দরের পণ্যগুলো উঠানামা করে। তার কারণে ভারী যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করছে। একটু বৃষ্টি হলে যে গর্তগুলো দেখা যাচ্ছে সড়কের উপরে, তো বড় বড় গর্ত আছে। তো এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের যেভাবে নজর পড়ার কথা রয়েছে সেভাবে নজর পড়েনি। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ইট ভাঙা কিন্তু ফেলেছে। তবে একটু বৃষ্টি হলে আবারও বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন হেলে দুলে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে, খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানে চালক যারা আছেন তারা বলছে পুরো সড়কের অবস্থা কিন্তু এরকম বেহাল। তার কারণে সিটি কর্পোরেশন যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই সড়কটি সংস্কার করে তাহলে কিন্তু এখানে যারা এই সড়ক দিয়ে যাতায়াত করছে একই সাথে পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা হবে বলে মনে করছেন চালকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জহুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি। আরও খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আরও একবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত 31 দফা বাস্তবায়নই দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। ফেনী সদর উপজেলার 5 গাছিয়ায় 6 বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বুধবার সকাল থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। খোঁজাখুঁজির পর রাতে একটি ইট ভাটার ট্যাঙ্কের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ভাটার শ্রমিক রাসেলকে আটক করেছে পুলিশ। খুনের সাথে রাসেল সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। খাগড়াছড়ির রামগড়ে জমি সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে দাদি ও ফুফুকে হত্যার 5 দিন পর অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় 20 আগস্ট জমি সংক্রান্ত আর্থিক দেনা পাওনা নিয়ে সাইফুলের সাথে দাদি আমেনা বেগম ও ফুফু রাহেনা আক্তারের বাগবিতণ্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পড়লে তাদের কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সাইফুল। নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে ওয়ার্ডে দীর্ঘ জলাবদ্ধতা, বেহাল সড়ক অবস্থা, জনদুর্ভোগ চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। ভুক্তভোগীরা কি বলছেন, আর এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ বা কেন উদাস?
জি ধন্যবাদ। জহুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আমি আছি এখন নোয়াখালী। এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি পাবলিক কলেজ এবং আলপার্ক স্কুল সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি দিয়ে আসলে গত 3 মাস থেকে এই সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি আপনাকে একটু দেখাই, এই সড়কটি গত 3 মাস থেকে পানি জমা আছে এবং এই এখন রাস্তায় এক এক গর্ত পড়ছে। যে স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী সহ প্রতিদিন শত শত শিক্ষার্থীরা তারা এই সড়কটি দিয়ে চলাচল করে, কিন্তু তারা স্কুল শিক্ষার্থীরা রিক্সা থেকে পড়ে যায়, আসলে বিভিন্ন সময় তারা মহিলা পড়ে যায়, যাত্রীরা পড়ে যায়। তারা আসলে যে এই দুর্ভোগের বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলো, কিন্তু তারা এখনো কিন্তু এই সড়কটি মেরামত অথবা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। আসলে এ বিষয়ে আমরা কথা বলছিলাম নোয়াখালী পৌরসভার প্রশাসকের সাথে। তারা আমরা জানাচ্ছি ইতিমধ্যে এই সড়কটি সংস্কারের জন্য তারা আসলে উদ্যোগ নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আলোর মুখ দেখা যায়নি। আসলে সব মিলেই যদি এই সড়কটি এতই বেহাল অবস্থা যে এই সড়ক ছাড়াও নোয়াখালী মাইজদি হরিনারায়ণপুর হাউজিং সড়ক এবং দত্তাহাটে গোপাই সহ বিভিন্ন সড়কেও কিন্তু একে অবস্থা। আমি আপনাকে যদি দেখাই যে এই সড়কটিতে এমন অবস্থা, আসলে এই সড়কটি চলাচলের কোনো ব্যবস্থা নেই। সব মিলে আমি আপনাকে যদি বলি, আসলে এই সড়কের বেহাল অবস্থা, কিন্তু প্রশাসনের কাছে পৌরবাসী দাবি জানাচ্ছেন জোরভাবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে জহুর। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।